নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। আজকে এই মুহূর্তে সকলের আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে। সদ্য বাবরি মসজিদ নামে একটা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা ভরতপুরের সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার বাসনা নিয়ে ভোট ময়দানে অবতীর্ণ হয়েছেন, তিনি প্র্যাকটিক্যালি কটা আসনে তৃণমূলকে হারিয়ে দিতে পারেন। এ ব্যাপারে বিস্তারিত আলোচনায় যাব। তার আগে আপনাদের বলি, যারা আপনারা নিয়মিত আমার এই চ্যানেলটি দেখছেন বা যারা প্রথম দেখছেন, তারা দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। না হলে আমি প্রতিদিন বিভিন্ন বিষয়ে বা সপ্তাহে 4 দিন, প্র্যাকটিক্যালি 3 দিন বা 4 দিন আপনাদের সামনে তুলে ধরি আলোচনার জন্য, সেটার কোনো উদ্দেশ্য থাকে না। আপনারা জানেন যে বাঘের পিঠে যদি আপনি সওয়ারি হন, তাহলে বাঘ একদিন আপনাকে খেয়ে ফেলবে। আপনারা ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প জানেন, কিভাবে ফ্র্যাঙ্কেনস্টাইন তার তৈরি করা মানুষকে হত্যা করেছিল। আপনারা বোতলবন্দি ভূতের কাহিনী জানেন, তাকে আর বোতলে বন্দি করা যায় না। আজকে প্র্যাকটিক্যালি সেটাই দাঁড়িয়েছে এই মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সামনে রেখে তৃণমূল নেতৃত্বের। এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, তৃণমূল যারা অত্যন্ত স্ট্রং হোল্ড বলে মনে করছিল মুর্শিদাবাদ জেলায়, বিগত লোকসভা নির্বাচনে 3টি আসনেই হারিয়ে দিয়েছে প্রতিপক্ষকে, কংগ্রেস এবং বিজেপিকে। এমনকি অধীর রঞ্জন চৌধুরী, যিনি টানা মুর্শিদাবাদের সাংসদ ছিলেন, তাকে হারানোর জন্য সুদূর গুজরাট থেকে ইউসুফ পাঠানকে আনা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এমন করে গোটা ব্যাপারটি সাজিয়েছিলেন, প্রথমে শুভেন্দুর হাত ধরে মুর্শিদাবাদের কংগ্রেসকে ধীরে ধীরে ভেঙে দুর্বল করে দেওয়া হয়। পরবর্তীকালে মুর্শিদাবাদ জেলা, যেখানে 67% মুসলমানের বাস, সেইখানে তৃণমূল তাদের শক্তি এতটাই বাড়িয়ে ফেলে যে 2021 সালের বিধানসভা নির্বাচনে তারা 22টি আসনের মধ্যে 20টি দখল করেছিল। মাত্র 2টি আসন পেয়েছিল বিজেপি, মুর্শিদাবাদ এবং বহরমপুর। পরবর্তীকালে অবশ্য সাগরদিঘিতে বাইরন বিশ্বাসকে হারিয়ে জোটের প্রার্থী বাম কংগ্রেসের বাইরন যেতে আবার তিনি তৃণমূলে চলে যান। আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনায় যাব যে কি হবে হুমায়ুন এফেক্ট। তার আগে শুধু বলি যে মুর্শিদাবাদ জেলায় আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বাংলায় একটা বিস্তীর্ণ অঞ্চলের মুসলমানদের মধ্যে যে ভাবাবেগ কাজ করছে, 6ই ডিসেম্বর আপনারা জানেন অযোধ্যায় বিতর্কিত বাবরি মসজিদ বা সৌধ ধ্বংস হয়েছিল, আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তাকে কেন্দ্র করে মুসলিম মনে যে ধর্মীয় আবেগ, সেই ভাবাবেগকে কাজে লাগিয়ে হুমায়ুন কবির, যিনি একেবারে আমার কাছে সুনির্দিষ্টভাবে খবর ছিল যে বিজেপির একটা সেকশনের সাথে তার যোগাযোগ রয়েছে, এমনকি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও তার সাথে যোগাযোগ করেছিলেন অন্যভাবে। হুমায়ুন কবির 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন, তার আগে তিনি কংগ্রেস করতেন, তার আগে আবার তৃণমূলের বিধায়ক ছিলেন। সেই হুমায়ুন 2021 সালে তৃণমূলের বিধায়ক হওয়ার পরে তার রাজনৈতিক মনোবাসনা বলুন, অর্থের লোভেই বলুন, এমন একটা অবস্থা আজকে পশ্চিমবঙ্গের বুকে মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে ফেলেছেন। তৃণমূল কিন্তু চিন্তিত যে তাদের কটি আসন যেতে পারে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনায় যাব, আপনারা ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন। আমি মোটামুটি আলোচনা করে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করব যে কি হতে পারে হুমায়ুন এফেক্ট। কিন্তু তার আগে যদি আমরা মুর্শিদাবাদ জেলার, নবাবের জেলার অবস্থাটা মাথায় রেখে এই হুমায়ুন কবিরকে কেন তৃণমূল নেতৃত্ব এতটা সময় দিল তা নিয়ে কিছু কথা বলার দরকার। তৃণমূল নেতৃত্ব প্রথমে ভেবেছিল যে হুমায়ুনের বিদ্রোহকে বা হুমায়ুনের বক্তব্যকে পাত্তা না দিয়ে, গুরুত্ব না দিয়ে তাকে একাধিকবার ডেকে ধমকে বলে আলোচনা করে পরিসমাপ্তি করা যাবে। আমার কাছে যে খবর ছিল যে বিজেপি নেতৃত্বের একটা সেকশন হুমায়ুনকে ব্যবহার করছেন গত ফেব্রুয়ারি মার্চ মাস থেকে।
সে খবর নবান্নের কাছে ছিল না, তো হতে পারে না, কিন্তু করেছে। এবং হুমায়ুন ধীরে ধীরে তার অবস্থার স্ট্রং থেকে স্ট্রং হয়েছে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম মন্দির তৈরি করার পরে কলকাতার ইকো পার্কে দুর্গা অঙ্গন করার কথা ঘোষণা করেন, এবং তারপরে শিলিগুড়িতে মহাকাল মন্দিরের অনুকরণে নেপালের মহাকাল টেম্পল, এবং সবটাই হিটকো অর্থাৎ সরকার পরিচালিত একটি সংস্থা। প্রায় 3টি মন্দির তার পরিকাঠামো তৈরি করতে সব মিলিয়ে প্রায় 800-900 কোটি টাকার কাছাকাছি খরচা হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ভোট ধরে রাখার জন্য এটি করছিলেন। এর পাল্টা ন্যারেটিভ, যে ন্যারেটিভটা হুমায়ুন তৈরি করেছে এবং যে ভাবাবেগকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের জমায়েত বেলডাঙ্গায় করে দিল, সেটা কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো। বেলডাঙ্গা মুর্শিদাবাদ জেলার মধ্যে অন্যতম সেন্সিটিভ জেলা। আপনারা জানেন বেলডাঙ্গায় ভারত সেবাশ্রম সংঘের বিতর্কিত কার্তিক মহারাজের কর্মস্থল, যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, যিনি সরাসরি বিজেপির সাথে যুক্ত, যার বিরুদ্ধে শামশেরগঞ্জের দাঙ্গা সূত্রপাতের একটা অভিযোগ পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছিল। সুতরাং সেই বেলডাঙ্গাটাকে হুমায়ুন বেছে নিল তার নিজের এলাকা, গ্রাম এলাকা রেজিনগর বা তার বিধায়ক কেন্দ্র যেটা ভরতপুর, সেটাকে বাদ দিয়ে। তার কারণ হচ্ছে এমন একটা কমিউনাল সেন্সিটিভ এলাকাকে যদি মুর্শিদাবাদ জেলার মধ্যে বেছে নেওয়া হয়, তাহলে আগামী দিনকে সহজেই সংগঠনের একটা বিস্তার ঘটতে পারে। আপনারা জানেন যে মুর্শিদাবাদ জেলার যা পরিস্থিতি আজকে অ্যাজ অন টুডে যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। কারণ রাজ্যে বিজেপি তাদের সাম্প্রদায়িক তাস খেলছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের কথা বলেও মন্দির করেছেন, এবং হুমায়ুনের ওইখানেই বক্তব্য, এবং হুমায়ুনকে যারা সাপোর্ট করছেন তাদেরও একটাই বক্তব্য, যদি সরকারি টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির করতে পারেন, তাহলে আমরা কেন শিলান্যাস করতে পারবো না। তার জন্যে এই মৌলবীদের উড়িয়ে আনা হলো সুদূর আরব থেকে, লক্ষ লক্ষ টাকা জমা পড়লো রাজ্যের বিভিন্ন প্রান্ত, মুসলিম অধ্যুষিত ধরুন গিয়ে ভাঙড়, ফলতা, বসিরহাট, নদিয়া জেলার কিছু অংশ, মুর্শিদাবাদ, মালদার কিছু অংশ থেকে কেউ ইট, কেউ গাড়ি, কেউ স্বেচ্ছাশ্রম, তাদের একটা ভয়ঙ্কর ভাবাবেগ মুসলিমদের মধ্যে কাজ করেছে, এবং যেটা আগামী দিনকে বিজেপি কাজে লাগাতে পারে। আদালতে যাওয়া হয়েছিল, কিন্তু রাজ্য সরকার স্টে অর্ডার পায়নি। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারছি যে ঠিক ধর্মীয় মেরুকরণের যে জায়গাটা বিজেপি করে ফেলছিল হিন্দু মনে, এবার মুসলিম ভাবাবেগকে কাজে লাগিয়ে মুসলিম ভোটের যে সংখ্যাগরিষ্ঠ অংশ মমতার দিকে যাচ্ছিল, সেটাকে কাটার একটা প্রচেষ্টা হুমায়ুন করতে শুরু করলেন। রাজ্যে মুসলিম ভোটের ওপর ফলাফল নির্ধারিত হয় ভার্চুয়ালি 128 থেকে 30টি কেন্দ্রে, তার মধ্যে বেশি পরিমাণে হয় 70-75টি কেন্দ্রে, বাকিগুলোতেও হয়। হুমায়ুন একেবারে সুনির্দিষ্টভাবে বলছেন তিনি 130টি কেন্দ্রে প্রার্থী দেবেন। আমি জানি, আমরা জানি সকলে, এ তো ফালতু কথা, এসব কিছু হবে না। কিন্তু মুর্শিদাবাদ জেলার ওই 22টা আসন, যার 20টা পর্যন্ত বিধানসভায় গতবার তৃণমূল জিতেছিল, সেই আসনগুলোর কিন্তু ফলাফল বেশ কিছু আসনের কি দাঁড়াবে এটা নিয়ে যথেষ্ট এখনই কিন্তু বাজার গরম হতে শুরু করেছে। যখন গতকাল 6ই ডিসেম্বর বেলডাঙ্গায় এই ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছে হুমায়ুন, ঠিক তখনই সিপিএম এর পক্ষেও বাংলা বাঁচাও যাত্রা হচ্ছিল এই জেলায়। অধীর চৌধুরী তার বিবৃতি দিচ্ছিলেন যে হুমায়ুন যখন মুসলমানদের হাতে হিন্দু নিধনের কথা বলে 2024-এ একটা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করেছিল, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে তার পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আজকেতে ফ্র্যাঙ্কেস্টাইনে পরিণত হয়েছে। আমরা এই বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমার মনে হয় যে সর্বশেষ লোকসভা নির্বাচনের কি ফলাফল, কেন এই জেলার ফলাফলটা এত গুরুত্বপূর্ণ, সেটা আমরা একটু আলোচনা করি। গত লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আবু তাহের খান অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জিতেছিলেন, ভোট পেয়েছিলেন 44%, 6,82,000। রানার আপ হয়েছিলেন মোহাম্মদ সেলিম, ভোট ছিল
33.62%, 5,18,000 কংগ্রেস সিপিএম জোট হয়েছিল। বিজেপি পেয়েছিল মাত্র 19% ভোট। বিজেপি ক্যান্ডিডেট গৌরী শঙ্কর ঘোষ তিনি 1,64,000 ভোট পেয়েছিলেন। বহরমপুর কেন্দ্র ইউসুফ পাঠান পেয়েছিল 5,24,000, অধীর চৌধুরী পেয়েছিলেন 4,39,000, মার্জিন ছিল 85,000-এর। বিজেপিও ভোট পেয়েছিল। জঙ্গিপুরে খলিলুর রহমান পেয়েছিলেন প্রায় 40% ভোট। কংগ্রেসের মর্তুজা হোসেন বকুল উনি পেয়েছিলেন 31.23%, 31% ধরুন। বিজেপি ছিল 24%। অর্থাৎ 3টি লোকসভা কেন্দ্রতেই আমরা দেখতে পাচ্ছি যে বাম কংগ্রেস জোট কিন্তু একটা সাইজেবল ভোট পেয়েছিল। এবং এখনো পর্যন্ত মুর্শিদাবাদ জেলার যা পরিস্থিতি, তাতে যদি আমরা বিধানসভা ভিত্তিক পর্যালোচনা করি তাহলে কিন্তু 22টি কেন্দ্রের মধ্যে 3-4টি কেন্দ্রে জোট কিন্তু এগিয়েছিল। আপনাদের মাথায় রাখতে হবে বহরমপুর কেন্দ্রে, বহরমপুর শহরের যে কেন্দ্রটি জিতেছিল বিজেপি, এছাড়া মুর্শিদাবাদ কেন্দ্র, 2টি কেন্দ্র কিন্তু 2021-এ বিজেপি জিতেছিল। অর্থাৎ সহজ হিসেবে বাম কংগ্রেস জোট কিন্তু লোকসভাতে তাদের পারফরমেন্স বিধানসভার তুলনায় অনেক বেটার ছিল। এখন হুমায়ুন যদি ক্যান্ডিডেট দেয় তাহলে কোন কোন এলাকায় এফেক্ট করতে পারে, আমি একটা প্রাথমিকভাবে পর্যালোচনা করেছি। কিছু মানুষের সাথে তাৎক্ষণিকভাবে কথাবার্তাও হয়েছে যারা একেবারে গ্রাউন্ডে দাঁড়িয়ে হিসেব করছেন। প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন বহরমপুরের সভা থেকে মুর্শিদাবাদ জেলার মানুষকে বলেছিলেন হুমায়ুনকে যেন তারা নষ্ট বলে পরিত্যাগ করে, এবং মুসলমানদের কাছে তার আবেদন বিজেপি বিরোধী যে ভোটটা তৃণমূল পায় সেই ভোটটা যেন ইন্ট্যাক্ট থাকে। তারা যেন মনে করে যে হুমায়ুন নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রধান এবং প্রধানতম শত্রু এবং লড়ছে। কিন্তু হুমায়ুন সেই ন্যারেটিভে একটা আঘাত এনেছে। মসজিদ, পাশাপাশি স্কুল, পাশাপাশি তিনি হসপিটাল তৈরি করার কথা বলেছেন। এখন যখন ট্রায়াঙ্গুলার কন্টেস্ট হয় তখন কিন্তু অল্প মার্জিনই বড় হয়ে দেখা দেয়। একটা পরিষ্কার, হুমায়ুনের হাতে 2টি কেন্দ্রের কিন্তু, একটা হচ্ছে রেজিনগর, একটা হচ্ছে ভরতপুর। এই 2টো কেন্দ্রে কিন্তু তৃণমূলের ভোট কিন্তু হুমায়ুন যথেষ্ট পরিমাণে কাটবে। এছাড়া বেলডাঙ্গাতেও কিন্তু হুমায়ুন কিন্তু এই মসজিদ তৈরি করার কারণে তৃণমূলের ভোট কাটবে। অর্থাৎ 3টি কেন্দ্রে তৃণমূলের ভোট কিন্তু হুমায়ুন কাটবে, এটা অত্যন্ত স্পষ্ট। নিজে জিততে পারবে না, এটা একেবারে কি বলে খুব রিজার্ভ হিসেব, খুব রিজার্ভ হিসেব 3টি সিটে কাটবে। মুর্শিদাবাদ জেলায় এই মুহূর্তে কংগ্রেসের অবস্থানের থেকেও আমরা বিজেপির দিকে যদি তাকাই, বহরমপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির লিড ছিল, বিজেপির বিধায়ক আছে, বিজেপি হয়তো আগামী দিনকেও এগিয়ে থাকবে। অন্যদিকে গতবার মুর্শিদাবাদ যে বিধানসভা কেন্দ্রটি বিজেপি জিতেছিল সেই বিধানসভা কেন্দ্রেও কিন্তু বিজেপি স্ট্রংহোল্ড রয়েছে। নতুন করে বিজেপির পক্ষে মুসলিম ভোট কাটায় চলে আসতে পারে বড়োয়া কেন্দ্রটা। বড়োয়া কেন্দ্রটা কিন্তু এই বছর অর্থাৎ 2026-এর ইলেকশনে তৃণমূলের পক্ষে কিন্তু চিন্তার কারণ হতে পারে। ওভারঅল এই 3-4টে সিটে অ্যাকচুয়ালি হুমায়ুন ফ্যাক্টর প্রাথমিকভাবে কাজ করছে। এবার এর ফলে লাভবান হবে কে, লোকসানের ভাগিদার কে হবে, এখনো পর্যন্ত এটা খুব স্পষ্ট নয়। মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরী তারা যুগলবন্দি খেলবেন। আমরা জানি বাম কংগ্রেসের ভোটের হিসেব আমরা আপনাদের আগেই দিলাম। অর্থাৎ 3টে ক্ষেত্রেই দেখা যাচ্ছে লোকসভার ভোটের নিরিখে, যদিও সেটা লোকসভার ভোট ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখতে হবে গুজরাতি মুসলিম ইউসুফ পাঠানকে এনেছিলেন যাতে অধীর চৌধুরীকে হারানো যায়। কিন্তু কংগ্রেস সিপিএম যদি জোট হয় এবং সেই জোট বিড়ি শ্রমিক, আমবাগানের চাষি, অন্যান্য চাষি, রেশম শিল্পী, প্রত্যন্ত মুসলিমদের মধ্যে তার ভোটটা ধরে রাখতে পারে এবং হুমায়ুন যদি কিছু ভোট কাটে তাহলে বাম কংগ্রেস অন্ততপক্ষে 4 থেকে 5টা আসনে অ্যাডভান্টেজ পেতে পারে।
বিজেপি কি হতে পারে? বিজেপিও কিন্তু এই সামগ্রিকভাবে যদি হুমায়ুন বেশি ক্যান্ডিডেট দান করায়, কোথাও 500, কোথাও 700, কোথাও 1000, যেটা অ্যাকচুয়ালি নেগলিজেবল, তাতেও কিন্তু বিজেপির সুবিধে। কারণ তারা যে মুসলিম ভোটটাকে কিছুতেই ডেন্ট করাতে পারছিলেন না, কিছু মুসলিম বুদ্ধিজীবী বলবো না, শিক্ষিত মুসলিমদের সঙ্গে নিয়েছে, প্রচার চালাচ্ছে মাইনরিটি নিয়ে, কিন্তু তা সত্ত্বেও সামগ্রিক আজ যে দেশের যে অবস্থা, যেভাবে রোহিঙ্গা বাংলাদেশি বলা হচ্ছে, যেভাবে সোনালী বিবিকে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে, যেভাবে যোগী আদিত্যনাথ ডিটেনশন ক্যাম্প করে মুসলিম এবং বাংলাদেশি খুঁজছেন, তাতে বিজেপির ভোট কিন্তু তৃণমূলের ভোট কিন্তু ইন্ট্যাক্ট থেকে মুসলিমদের ভোটটা পাওয়ার কথা ছিল। সেই ক্ষেত্রে কিন্তু হুমায়ুন একটা ডেন্ট করতে সক্ষম হবেন। এবার কতটা ডেন্ট করবেন, কত টাকা খরচা করতে পারবেন, শেষ পর্যন্ত তিনি তার লক্ষ্য যেটা সেটা পূরণ করতে পারবেন কিনা, সেটা তো পরেকার প্রশ্ন। কিন্তু প্রধান প্রশ্ন হচ্ছে, হুমায়ুনের মতো একজন ধান্দাবাজ, দলবদলু, সুবিধাবাদী, টাকা করা লোককে কেন বারবার পলিটিক্যাল পার্টিগুলো আশ্রয় দেয়? আমার হুমায়ুনের সাথে কথা বলতে মনে হয়েছে উল্টো পাল্টা কথা বলা, মাথা গরম করা, আজে বাজে বলা একটা রাজনীতি। আমি এক সময় তিনি যখন তৃণমূল থেকে আবার কংগ্রেসে আসেন, তখন অদিত চৌধুরীকে জিজ্ঞেস করেছিলাম, অদিত তখন কংগ্রেসের প্রেসিডেন্ট, কেন নেওয়া হলো? বললেন না, হুমায়ুন সাহেবের কিছু সাংগঠনিক নিচু তলায় তার ক্ষমতা রয়েছে, তাই জন্য আমরা নিচ্ছি। ঠিক একই কারণে কিন্তু 2019-এ লোকসভায় বিজেপির হয়ে লড়ার পরেও 2021 সালে তাকে দলে নিয়ে ভরতপুরে প্রার্থী করতে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার ভাবেননি। অর্থাৎ আমরা সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ যেটা মনে করছি, গ্রাউন্ডে হয়তো মানুষ হুমায়ুনের পক্ষে সেটা মনে করছে না। কিন্তু সামগ্রিকভাবে শিক্ষিত মুসলিম সম্প্রদায় যারা এটা নিয়ে চিন্তা করে, যারা এই মসজিদ মন্দির খেলার বিরুদ্ধাচরণের বিরুদ্ধে রয়েছেন, তারা বিষয়টিকে কিভাবে দেখছেন আমার মনে হয় আপনাদের সাথে সামনে সেটা তুলে ধরা দরকার। আপনারা জানেন ডাক্তার রেজাউল করিম, উনি গতবার ভাঙড়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু নওশাদ সিদ্দিকীর কাছে হেরে যান, তৃণমূলের প্রার্থী ছিলেন। তার আগে আজকের যে ডাক্তারের আন্দোলন, অনিকেত, দেবাশিস আপনারা সামনে দেখছেন, তার অনেক আগেই এই ডাক্তারদের বিষয়ে সরব হয়েছিলেন রেজাউল, চাকরি ছেড়েছিলেন বলে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরি সংঘাতে যান। পরবর্তীকালে এক সময় তৃণমূল তাকে প্রার্থী করে, তিনি হেরে যান। তিনি কিষানগঞ্জ মেডিকেল কলেজে ডাক্তারি করেন, সেখানে চিকিৎসা করেন রাজ্যের বাইরে, এবং প্রায়শই তাকে সেখানে যেতে হয় সারা রাত্রি জেগে। কিন্তু তিনি একজন অসাম্প্রদায়িক মানুষ, তিনি একজন রাজনীতি সচেতন মানুষ, তিনি একজন সমাজের মানুষের পক্ষে কি করে দাঁড়ানো যায় তাই নিয়ে একাধিকবার ভাবেন, বলেন, চিন্তাশীল ব্যক্তি। তিনি ফেসবুকে, সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছেন, যেটা আমার মনে হয় সামগ্রিকভাবে আমার পাঠকদের সামনে তুলে ধরা দরকার। রেজাউল সাহেব বলছেন, দেশের দুর্ভাগ্য যে বাবরকেও কেউ নিজের আত্মীয় বলে মনে করে। নিজের বাপকে দেখে শুনে রাখার ক্ষমতা নেই, কিন্তু বাবর বাপের জন্য মসজিদ বানায়। একটা সম্প্রদায়ের হাল কত খারাপ হলে সেই অর্থহীন বিষবৃক্ষ জল দেওয়ার জন্য একদঙ্গল আরবি দুম্বাও হাজির হয়ে নানা রকম জাবর কাটে। আমার লেখা নয়, কিন্তু এটা রেজাউল করিমের লেখা ফেসবুক পোস্ট। বাবরের মতো শাসক দুটো পাবেন না। ওর আত্মজীবনী পড়ে দেখতে পারেন। দুবেলা মাজুন বলে এক ধরনের নেশার বস্তু খেতেন। মদ খাওয়া নিয়ে গুলবদন লিখেছেন। মৃত্যুর 2 বছর আগে বাবা তার সোনার পানপত্রগুলো ভেঙে ফেলেন। আপনারা জেনে হয়তো খুশি হবেন, রেজাউল সাহেব নিয়মিত ইতিহাস চর্চাও করেন ডাক্তারি পাশের পাশাপাশি। 7-8 বারের চেষ্টায় ফরগানার বাবর হিন্দুস্তান দখল করতে আফগানিস্তান হয়ে ভারতে ঢোকেন। পথে যেসব যাযাবর সম্প্রদায় ছিলেন তাদের কচুকাটা করেন। ব্র্যাকেটে গুলবদন লিখেছেন, কাতলিয়াম, হিন্দুস্তানে ঢুকে যুদ্ধ জয়ের উল্লাসে যারা খুন হন তাদের মাথা দিয়ে দেয়াল তৈরি করেন যেন শত্রুরা ভয় পায়। মৃত্যুর পর তার মৃতদেহ কাবুলে পাঠানো হয়, তিনি তাই চেয়েছিলেন। তার ছেলে অবশ্য এই দেশকেই নিজের দেশ বলে ভাবতেন। হুমায়ুন, কাবুলের সাথে তার সম্পর্কও ক্ষীণ হয়ে যায়। আমরা জানি মোগল সাম্রাজ্য কিভাবে হুমায়ুনের সময় থেকে পরপর এগোয়। দেশে মসজিদের দরকার নেই,
দরকার স্কুল কলেজের, মোল্লা নয়, দরকার মানুষ, দরকার এমন মানুষ যারা নিজেদের মাতৃভূমির জন্য প্রয়োজনে জীবন দেবেন। নামাজের জন্যও প্রথমে দরকার একখণ্ড ভূমির। এই দেশে মুসলমানরা পাননি এমন কি আছে? হ্যাঁ, এই মোদির জামানাতেও দেশ আছে বলেই মানুষ আছে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টানের দেশটা অন্তত আছে। মীর বাকির মসজিদ এখন অতীত, অর্থাৎ যেটা ওই অযোধ্যায় ছিল, সেই অতীতের ছাই হাতড়ে যারা নতুন করে বিভাজনের বীজ বুনছে তাদের থেকে বাঁচতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জন্য যেমন পরকালের নরকের বিধান আছে, এই পৃথিবীতেও তাদের বিচ্ছিন্ন করতে হবে। রেজাউল সাহেব, আপনি খুব ভালো বলেছেন, কিন্তু মুশকিল হচ্ছে এই ভালো বলা, আমরা যারা এই অসাম্প্রদায়িক দুনিয়াকে দেখতে চাই, আমরা যারা এই ভারতকে যেভাবে জন্মের সময় আজ থেকে 50-60 বছর আগে দেখেছিলাম, আজকে তো ভারত পরিবর্তিত ভারত আমরা দেখতে পাচ্ছি। অসহিষ্ণু ভারত, হিংসার ভারত, ঘৃণার ভারত, প্রতি মুহূর্তে পৈশাচিক উল্লাসে একদল আর এক দলের বুকে ত্রিশূল বেঁধে দিতে বদ্ধপরিকর। অন্যদিকে আরেক দল আল্লাহ আকবরের নাম করে, মসজিদের নাম করে বা ফ্যানাটিজমের নাম করে ভয়ঙ্কর কিছু কাণ্ড করতে ব্যস্ত। এই ভারত কিন্তু আমরা কেউ চাইনি। এই ভারত নেহেরুর ভারত নয়, এই ভারত মহাত্মা গান্ধীর ভারত নয়, কিন্তু এই ভারতে মোদির ভারত, এই ভারত অমিত শাহর ভারত, এই ভারত যোগীর ভারত, এই ভারত হুমায়ুন কবিরের ভারত, এই ভারত শুভেন্দু অধিকারের ভারত। আর ঠিক এইখানেই, এই জায়গা থেকেই হুমায়ুন কবির সুরসুরিটা দিয়ে আজকে ভোটের রাজনীতিতে অন্তত পক্ষে 4-5টা আসনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে কিন্তু চিন্তায় ফেলে দিয়েছে। আমি আসনগুলোর নাম আপনাদের বললাম, আপনারা যদি মুর্শিদাবাদ জেলার টোপোগ্রাফিটা দেখেন তাহলে আরো কিছু কিছু আসন, যেরকম ডোমকল, যেরকম রানীনগর, সেই আসনগুলো অর্থাৎ বেলডাঙ্গাকে কেন্দ্র করে যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো, এবং সুতি, এই আসনেও কিন্তু একটা এফেক্ট ফেলবে। অর্থাৎ মুর্শিদাবাদ জেলার অন্য জেলায় পারুক না পারুক, মুর্শিদাবাদ জেলার 22টি আসনের অন্তত 4-5টি 6টি আসনে কিন্তু হুমায়ুন কবির বেগ ফেলবেন। যে কারণে আপনারা বুঝতেই পাচ্ছেন মোদিময় মিডিয়া এবং এক শ্রেণীর সোশ্যাল মিডিয়া হুমায়ুন কবিরের মতো একজন, মানে কি বলবো, ধান্দাবাজ রাজনীতিক, একজন দলবদ্রু রাজনীতির, কোথা থেকে তিনি অর্থ পান, কি ব্যবসা করেন, সেটা কেন তৃণমূল দেখলো না, তৃণমূল কাজে ভাবতে হবে। সে কিন্তু আজকে একটা বড় চ্যালেঞ্জ না হলেও এমন একটা কাঁটা পায়ের মধ্যে বিধিয়ে দিয়েছে যেটা কিন্তু প্রয়োজনে সেপটিক হতে পারে। তৃণমূলের পক্ষে 4-5টা আসনের ক্ষতি হতে পারে। এখন সেই আসন বিজেপি পাবে না সেই 5 জন জোট পাবে আমি জানি না। তবে মুর্শিদাবাদ জেলায় যদি জোট তাদের ভোটটা ইনট্যাক্ট রাখতে পারে, জোট বলতে আমি এখনো আশা করছি কংগ্রেসের অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিমের মধ্যে একটা অলিখিত বা লিখিত আন্ডারস্ট্যান্ডিং হবে বলেই আমার কাছে সুনির্দিষ্ট খবর। তাহলে অন্তত মুর্শিদাবাদ জেলায় বিজেপির আসন 2-এর ওপর 3 বা 3-এর ওপর আর বাড়বে না, বরঞ্চ ভোট বিভাজনের রাজনীতিতে মোটামুটি বলা চলে যে অসাম্প্রদায়িক সরাসরি প্রচার না করলেও ভোটটা এক জায়গায় থেকে যাবে। অন্য জেলায় কি প্রভাব পড়বে? মালদা জেলার 2-1টি আসনে ফ্রিঞ্জ এরিয়া প্রভাব পড়তে পারে, নদিয়া জেলার করিমপুরে প্রভাব পড়তে পারে, কিন্তু বাকি জায়গায় হুমায়ুন যতই বলুক রাজ্যের আর কোথাও হুমায়ুন কবিরের মতো একজন মানুষের আর কোনো প্রভাব ফেলার ক্ষমতা নেই। আপনারা যারা ভিডিওটি দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।